আজকে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ইতিহাস বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7-এর থার্ড ইউনিট টেস্ট 2025 হিস্ট্রি সাবজেক্টের সিলেবাস, মার্কস ডিভিশন এবং এই কোশ্চেন পেপার ও তার উত্তরগুলো দেখে নিই। তো দেখো, থার্ড ইউনিট টেস্ট বা ফাইনাল পরীক্ষায় তোমাদের পরীক্ষার পূর্ণমান থাকছে 70 নম্বর এবং সময় দেওয়া থাকবে 2 ঘন্টা 30 মিনিট। ওকে, যদি তোমরা এই প্রশ্নের উত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে যাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করে রাখবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্ন উত্তরের পিডিএফ ফাইলগুলো নিতে পারো। পিডিএফগুলো পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে এবং সেখান থেকে তোমরা এই যে পিডিএফগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবে এবং পেইড কোর্সের সমস্ত সাবজেক্টের কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন এইসব কিছু ভিডিও আর পিডিএফগুলো দেওয়া থাকবে। ঠিক আছে, ভিডিওগুলো তোমরা সেখান থেকে অ্যাড ছাড়াই দেখতে পারবে এবং পিডিএফগুলোকেও ডাউনলোড করে নিতে পারবে। দেখো, এখানে প্রথমে আমরা সিলেবাসটি দেখে নেব। দেখো, 3 নম্বর যে অধ্যায় তোমাদের রয়েছে ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা। 4 নম্বর দিল্লি সুলতানি। 5 নম্বর মুঘল সাম্রাজ্য, এরপর জীবনযাত্রা ও সংস্কৃতি, মুঘল সাম্রাজ্যের সংকট, আজকের ভারত। ঠিক আছে, তো এই অধ্যায়গুলো তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষার মধ্যে রয়েছে, এগুলো তোমাদের ভালোভাবে পড়তে হবে। এরপর দেখবো তোমাদের নাম্বার বিভাজন সেটা কীরকম। দেখো, প্রথমে 14টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, এগুলো সঠিক উত্তর বেছে নিয়ে তোমাদেরকে লিখতে হবে। এরপর থাকবে 14টি এসএকিউ প্রশ্ন। ঠিক আছে, এগুলো তোমাদের 1 নম্বর মানের প্রশ্ন, এগুলো এক কথায় উত্তর লিখতে হবে বা সত্য মিথ্যা নির্বাচন করতে হবে, এরকম প্রশ্ন দেওয়া থাকবে। ঠিক আছে, তারপর দেখো এখানে তোমাদের 12টি 2 নম্বর মানের প্রশ্ন থাকবে, সেখান থেকে 6টির উত্তর লিখতে হবে, অর্থাৎ একটার সঙ্গে একটা অথবা দিয়ে দেওয়া থাকবে অথবা কিছু এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের 6টার উত্তর লিখতে হবে। 6 দুগুণে 12 নম্বর থাকবে। তো এগুলো দেখো, তোমাদের প্রতিটা অধ্যায় থেকে একটি করে প্রশ্ন দেওয়া, তোমাদের একটি করে প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটা অধ্যায় থেকে 6টি অধ্যায় রয়েছে। ঠিক আছে, তো এখানে এক্সট্রা প্রশ্ন থাকবে, অর্থাৎ টোটাল 12টা প্রশ্ন থাকবে সেখানে। এরপর 3 নম্বর মানের প্রশ্ন উত্তর তোমাদের করতে হবে 5টা, 3 5 15 নম্বর। ঠিক আছে, সেখানে 10টা প্রশ্ন দেওয়া থাকবে, 10টা। তো এখানে দেখো, এই যে আজকের ভারত, এখানে 3 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকছে না, বাকি অধ্যায়গুলো থেকে একটা করে প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে, সাধারণত 2টি করে দেওয়া থাকবে। এরপর 5 নম্বর মানের প্রশ্ন থাকবে 6টা, তোমাদের 3টির উত্তর লিখতে হবে, 3 5 15 নম্বর। এখানে দেখো, এই যে 3টি অধ্যায় রয়েছে, দিল্লি সুলতানি আর হচ্ছে মুঘল সাম্রাজ্য আর জীবনযাত্রা ও সংস্কৃতি, এই 3টি অধ্যায় তোমরা ভালোভাবে পড়বে 5 নম্বর প্রশ্নের জন্য। সেখান থেকে তোমাদের 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 5 নম্বর মানে 3 5 15 নম্বর। এখানে টোটাল 6টি প্রশ্ন দেওয়া থাকবে, একটার সঙ্গে একটা অথবা দিয়ে কিন্তু দেওয়া থাকবে। তো সাধারণত এইরকম প্যাটার্নের প্রশ্ন তোমাদের থাকবে থার্ড ইউনিট টেস্ট বা ফাইনাল পরীক্ষা এবং সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তো চলো আমরা এখন একটি কোশ্চেন পেপার এবং তার সম্পূর্ণ উত্তর দেখে নেব। 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 14টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রশ্নের মানে 1 নম্বর করে দেওয়া আছে। 1-এর কয়ের দাগে দেখো, দৌলতাবাদ শহরের অবস্থান ছিল কাবেরী নদীর তীরে, উত্তর ভারতে, দাক্ষিণাত্যে না যমুনা নদীর তীরে। তো দৌলতাবাদ শহরের অবস্থান ছিল দাক্ষিণাত্যে। কয়ের দাগে আলাউদ্দিন খলজির সেনাপতির নাম মালিক কাফুর, আবুল ফজল, বীরবল না অমর সিংহ। তো আলাউদ্দিন খলজির সেনাপতির নাম হচ্ছে মালিক কাফুর। কয়ের দাগে ইসলাম জগতের প্রধান শাসকের উপাধি ছিল সুলতান, আমির, খলিফা না নবাব। তো ইসলাম জগতের প্রধান শাসকের নাম ছিল খলিফা। ঘয়ের দাগে প্রথম হরিহর ও বুদ্ধ প্রতিষ্ঠিত বংশের নাম সঙ্গম বংশ, সালুভ বংশ, তুলুভ বংশ না আরাবিড় বংশ। তো প্রথম হরিহর ও বুদ্ধ প্রতিষ্ঠিত বংশের নাম সঙ্গম বংশ। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে, 1527 খ্রিস্টাব্দে, 1529 খ্রিস্টাব্দে, 1540 খ্রিস্টাব্দে। তো পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। এরপর মনসব বলতে বোঝানো হয় জমিদারি, ওয়াতান, গাজী, মোগল প্রশাসনিক পদ। তো মনসব বলতে বোঝানো হয় মোগল প্রশাসনিক পদ। ছয়ের দাগে দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু করেছিলেন বাবর, এরপর হচ্ছে শের শাহ, রানা প্রতাপ না আকবর। তো দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু করেছিলেন শের শাহ। বর্গীয় জ দাগে কবিরের 2 পংক্তির কবিতাগুলিকে বলা হয় ভজন, কথা, দোহা না কীর্তন। তো কবিরের 2 পংক্তির যে কবিতা সেগুলোকে বলা হয় দোহা। ছয়ের দাগে চৈতন্য আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল কলকাতা, নবদ্বীপ, মুর্শিদাবাদ, বিষ্ণুপুর। তো চৈতন্য আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল নবদ্বীপ। 3 নম্বর থেকে প্রশ্ন, পারস্যিক চক্র কাজে লাগানো হতো জল তোলার জন্য, কামানের গোলা ছড়ার জন্য, বাগান বানানোর জন্য, ময়লা ফেলার জন্য। তো এখানে পারস্যিক চক্র কাজে লাগানো হতো জল তোলার জন্য। শ্রী কৃষ্ণ বিজয় কাব্যের লেখকের নাম কাশিরাম দাস, কৃত্তিবাস ওঝা, মালাধর বসু না আলাওল। তো শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের লেখকের নাম মালাধর বসু। ছয়ের দাগে পুরন্দরের সন্ধি হয়েছিল জয়সিংহ ও শিবাজির মধ্যে, বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে, জাহাঙ্গীর ও শিখদের মধ্যে, জয়সিংহ ও বাবরের মধ্যে। তো পুরন্দরের সন্ধি হয়েছিল জয়সিংহ ও শিবাজির মধ্যে। পরবর্তী প্রশ্ন, ডয়ের দাগে ধর্মীয় ও রাজনৈতিক ক্ষমতার প্রতীক হিসাবে গুরু গোবিন্দ
গুরু হরগোবিন্দ দুটি তলোয়ার নিতেন, খুতবা পাঠ করতেন। এরপর হচ্ছে খালসা তৈরি করেন না জায়গির গ্রহণ করেন? তো এখানে উত্তর লিখবে দুটি তলোয়ার নিতেন। ধর্মীয় ও রাজনৈতিক ক্ষমতার প্রতীক হিসাবে গুরু হরগোবিন্দ দুটি তলোয়ার নিতেন। অনেকগুলি গ্রাম নিয়ে গঠিত হয় একটি জেলা, ব্লক, পৌরসভা না শহর? তো অনেকগুলি গ্রাম নিয়ে একটি ব্লক গঠিত হয়। 2 নম্বর থেকে নির্দেশ অনুযায়ী নিম্নলিখিত প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। এখানে 14টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রশ্নের মান 1 নম্বর করে, 1 × 14 = 14। পরের দেখে বেমানান শব্দটি খুঁজে বের করো। এখানে দেওয়া হচ্ছে ইলতুৎমিশ, রাজিয়া, ইবন বতুতা, বলবন। তো এখানে লিখবে ইবন বতুতা, এটা হচ্ছে বেমানান শব্দ হবে। ঠিক না ভুল লিখতে হবে। ইকতার দায়িত্বে যিনি থাকতেন তাকে বলা হতো ইকতাদার, এটা হবে ঠিক। দিল্লিতে কে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন? উত্তর লিখবে দিল্লিতে কুতুবউদ্দিন আইবক সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন। শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে সুলতান হোসেন শাহ ছিলেন ড্যাশের ভক্ত, তো সুলতান হোসেন শাহ ছিলেন কৃষ্ণের ভক্ত। উমর দাগে ক স্তম্ভের সঙ্গে এখানে খ স্তম্ভে মেলাতে হবে। ক স্তম্ভে দেওয়া আছে সড়ক ই আজম, আকবর, আবুল ফজল, আহমেদনগর। আর খ স্তম্ভে দেওয়া আছে বৈরাম খান। এরপর দাক্ষিণাত্যের রাজ্য শেরশাহ আকবরনামা। তো দেখো এখানে প্রথমে রয়েছে সড়ক ই আজম, এটা শেরশাহ, ঠিক আছে, অপশন 3 এর সঙ্গে মিলবে। আতে দেওয়া আছে দেখো আকবর, এটা হচ্ছে অপশন 1 এর সঙ্গে মিলবে বৈরাম খান। এরপর রসই আবুল ফজল, এটা হবে আকবরনামা, ঠিক আছে। পরেরটা হচ্ছে আহমেদনগর, এটা হচ্ছে দাক্ষিণাত্যের রাজ্য, অপশন 2 এর সঙ্গে মিলবে। তো এর থেকে শূন্যস্থান পূরণ করতে হবে। শ্বেত পাথরের রত্ন বসিয়ে কারুকার্য করাকে বলে? এখানে উত্তর লিখবে পিয়েত্রা দুরা, ঠিক আছে, পিয়েত্রা দুরা। ঠিক না ভুল লেখো। তানসেন ছিলেন একজন চিত্রশিল্পী, এটা হবে ভুল। বিবৃতি দেওয়া আছে এখানে দেখো বর্গীয় দাগে, মোগল সম্রাটরা দুর্গ বানাতে আগ্রহী ছিলেন। তো এই বিবৃতির সাপেক্ষে 3টি ব্যাখ্যা দেওয়া আছে, সঠিক ব্যাখ্যাটা এখানে লিখতে হবে। সঠিক ব্যাখ্যা 3টা হবে। দুর্গ বানানোই সাম্রাজ্য সুরক্ষিত হতো, ঠিক আছে, তার জন্য মোগল সম্রাটরা দুর্গ বানাতে আগ্রহী ছিলেন। পরেরটা হচ্ছে ঝয়ের দাগে হিন্দু পাদশাহী কি? তো প্রথম বাজিরাও তার সাম্রাজ্য গড়ে তোলার জন্য যে আদর্শ গ্রহণ করেন তা হিন্দু পাদশাহী নামে পরিচিত। কোন শব্দটি বেমানান? কেস, কৃপান, কলম না গঙ্গা? উত্তর লিখবে কলম। এরপর হচ্ছে জনগণ নিজেরাই নিজেদের মধ্যে থেকে শাসক বেছে নেন কোন পদ্ধতিতে? তো জনগণ নিজেরাই নিজেদের মধ্যে শাসক বেছে নেন গণতন্ত্র পদ্ধতিতে। পরেরটা হচ্ছে 3 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে প্রশ্নের মান 2 নম্বর করে এবং 6টি প্রশ্ন দেওয়া আছে। 6টির উত্তর লিখতে হবে আর কি, 6 × 2 = 12 নম্বর। পরের দাগে হচ্ছে বলবন দরবারে কি প্রথা চালু করেছিলেন এবং কেন? অথবা অল রিহলা কার লেখা এবং এই গ্রন্থ থেকে কি জানা যায়? দেখো আমরা লিখছি সুলতানের সার্বভৌম ক্ষমতা বৃদ্ধির জন্য গিয়াসউদ্দিন বলবন সিজদা ও পায়বাস প্রথা চালু করেন। সিজদা কথাটির অর্থ হলো সুলতানকে সাষ্টাঙ্গ প্রণাম করা ও পায়বাস কথাটির অর্থ হলো সুলতানের পদযুগল চুম্বন করা। নেক্সট হচ্ছে অথবা যে প্রশ্নটা এখানে দেওয়া আছে যে অল রিহলা ইবন বতুতার লেখা এই গ্রন্থ থেকে মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকাল সম্পর্কে জানা যায়। তো এখানে 2টি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো একটি করতে বলা হচ্ছে, অথবা দিয়ে দেওয়া আছে। তোমরা 2টির উত্তর এখানটায় লিখলাম, তোমরা যে কোনো একটি পরীক্ষাতে লিখবে। সব প্রশ্ন তোমরা কিন্তু ভালোভাবে পড়ে রাখবে। এরপর খয়ের দাগে দেখো পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? অথবা দিন ই ইলাহি কি? তো পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে আকবরের সঙ্গে আফগান অধিপতি আদিল শাহের সেনাপতি হিমুর মধ্যে হয়েছিল। আর দিন ই ইলাহি কি না? দিন ই ইলাহি হলো মোগল সম্রাট আকবর প্রবর্তিত একটি ধর্মমত। আকবর সমস্ত ধর্মের সারবস্তু সহযোগে দিন ই ইলাহি নামে এই নতুন ধর্মমতের প্রবর্তন করেছিলেন। এর উদ্দেশ্য ছিল বহু ধর্মের পরিবর্তে ভারতে একটি ধর্ম প্রবর্তন করা এবং ধর্মীয় হানাহানি বন্ধ করা। গয়ের দেখা হচ্ছে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির মূল উদ্দেশ্য কী ছিল? অথবা আকবরের রাজস্ব মন্ত্রীর নাম কি? জাবতি কি? দেখো আমরা লিখছি ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির মূল উদ্দেশ্য ছিল সাম্রাজ্যের সম্প্রসারণ এবং অসুন্নি মুসলমান ও হিন্দুদের রাজনৈতিক কর্তৃত্ব বিনাশ করা। অথবা দিয়ে যেটা রয়েছে আকবরের রাজস্ব মন্ত্রীর নাম হচ্ছে টোডারমল। আর জাবতি কি? সম্রাট আকবর 1573 সালে টোডারমলকে গুজরাটের ভূমি ব্যবস্থার সংস্কারের দায়িত্ব দেন। সেখানে ভূমি জরিপ করে জমির পরিমাণের উপর টোডারমল খাজনা ধার্য করেন। 1582 সালে টোডারমল দেওয়ান পদে নিযুক্ত হলে গুজরাটের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সমগ্র সাম্রাজ্যে নতুন ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করেন। এই রাজস্ব ব্যবস্থা টোডারমল ব্যবস্থা বা জাবতি ব্যবস্থা নামে পরিচিত। এখানে দেখো জাবতি ব্যবস্থার জায়গায় টোডারমল ব্যবস্থা বা বন্দোবস্ত বলতে কী বোঝো, সেক্ষেত্রে কিন্তু এই উত্তরটাই হবে। ওকে, ঘয়ের দাগে আবুল ফজলের লেখা 2টি বইয়ের নাম লেখা। অথবা শেরশাহ কী মুদ্রা চালু করেছিলেন? তো আবুল ফজলের লেখা 2টি বইয়ের নাম আইনি আকবরী ও আকবরনামা।
আর অথবা যেটা রয়েছে শেরশাহ সোনা রূপ ও তামা এই 3 রকমের মুদ্রার প্রচলন করেছিলেন। নেক্সট হচ্ছে অঙ্গর দাগে কে কেন খালসা তৈরি করেন অথবা অষ্টপ্রধান কি? আমরা উত্তর লিখছি দেখো 1699 খ্রিস্টাব্দে গুরু গোবিন্দ সিং পশ্চিমে আফগানদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য খালসা বাহিনী তৈরি করেন। নেক্সট হচ্ছে অথবা দিয়ে শিবাজির শাসন ব্যবস্থা স্বৈরাচারী থাকা সত্ত্বেও তিনি শাসন কার্যের প্রতিটি ক্ষেত্রে অষ্টপ্রধান এর পরামর্শ গ্রহণ করতেন। এই অষ্টপ্রধান হলো পেশোয়া, অমাত্য, মন্ত্রী, সচিব, সামন্ত, সেনাপতি, পণ্ডিতরা, এরপর হচ্ছে ন্যায়াধীশ। ওকে, এরপর পেশোয়া ছিলেন প্রধানমন্ত্রী ও ন্যায়াধীশ ছিলেন বিচার বিভাগের প্রধান। এই অষ্টপ্রধান বা মন্ত্রীরা রাজ্যের ভিন্ন ভিন্ন বিষয় পরিচালনা করতেন। এই হচ্ছে অষ্টপ্রধান এবং খালসা বাহিনী সম্পর্কে আমরা লিখলাম। পরেরটা দেখো চয়ের দেখে সংবিধান কি অথবা ভারতের সংবিধানের প্রধান রূপকারকে? কত খ্রিস্টাব্দে এই সংবিধান কার্যকর হয়? তো সংবিধান হচ্ছে কিনা সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার মৌলিক দলিল। যেসব নিয়মের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয় তাকে সংবিধান বলে। সরকার কিভাবে নির্বাচিত হবে, আইন, শাসন ও বিচার বিভাগ কিভাবে গঠিত হবে, এদের ক্ষমতা কীরকম হবে, জনগণ ও সরকারের সম্পর্ক কেমন হবে, এসব বিষয় সংবিধানে উল্লেখ থাকে। এরপর অথবা দিয়ে যেটা দেওয়া আছে আমাদের, ভারতের সংবিধানের প্রধান রূপকার হচ্ছেন কে? ডক্টর বি.আর. আম্বেদকর। 1950 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি এই সংবিধান কার্যকর হয়। পরের প্রশ্ন হচ্ছে আমাদের 4 নম্বর দেখে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে 4-5টি বাক্যের মধ্যে উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 3 নম্বর করে এবং 5টি প্রশ্নের উত্তর এখান থেকে করতে হবে। 3-5-এ 15 নম্বর দেওয়া আছে। পরের দেখা হচ্ছে দিল্লির সুলতানদের কেন খলিফার অনুমোদন দরকার হতো অথবা সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কী ছিল? দেখো, একজন খলিফার পক্ষে সমগ্র ইসলামীয় জগৎকে শাসন করা খুব অসুবিধা ছিল, তাই খলিফার অনুমোদন নিয়ে বিভিন্ন জায়গায় শাসন করতেন বিভিন্ন ব্যক্তি। সবসময় যে সুলতানরা খলিফাকে মেনে চলতো তা নয়, তবে যদি নিজের সুলতান হওয়া নিয়ে কোনো অসুবিধা থাকতো বা গোলমাল হতো সেক্ষেত্রে তারা বিভিন্ন উপহার উপঢৌকন খলিফার কাছে পাঠিয়ে অনুমোদন নিত। এরপর দিয়ে অথবা দিয়ে যেটা রয়েছে ইলতুৎমিশের সামনে যে প্রধান 3টি সমস্যা সেগুলো লিখতে হবে। তো সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা হলো, 1 নম্বর বা প্রথমত হচ্ছে কিভাবে সাম্রাজ্যের মধ্যে বিদ্রোহী শক্তিকে সহজেই দমন করা যাবে। দ্বিতীয়ত হচ্ছে কিভাবে মধ্য এশিয়ার এক দুর্ধর্ষ মোগল শক্তিকে মোকাবিলা করা যাবে। আর 3 নম্বর হচ্ছে কিভাবে সুলতানিতে একটি রাজবংশ তৈরি করা যাবে যাতে ইলতুৎমিশের মৃত্যুর পর তার উত্তরাধিকারী সহজেই কোনো গোলযোগ বা গোলমাল ছাড়া সিংহাসনে বসতে পারে। এগুলি ছিল সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান সমস্যা। পরের দেখা হচ্ছে শেরশাহের শাসন ব্যবস্থায় কী কী মানবিক চিন্তার পরিচয় তুমি পাও সেগুলি লিখো অথবা টিকা লিখতে হবে মনসবদারি ব্যবস্থা সম্পর্কে বা মনসবদারি প্রথা সম্পর্কে। তো শেরশাহ তার রাজ্যের শাসন পরিচালনার জন্য ও রাজস্ব আদায়ের জন্য কিছু সংস্কার করেছিলেন। যেমন 1 নম্বর হচ্ছে শেরশাহ তার কৃষকদের পাট্টা দিতেন। এই পাট্টায় কৃষকদের নাম, জমিতে কৃষকদের কতটা অধিকার, কত রাজস্ব তাদের রাজাকে দিতে হবে সব লেখা থাকত। তার বদলে কৃষকরা কবুলিয়ত নামে একটি দলিল রাষ্ট্রকে দিত যাতে রাজস্ব দেওয়ার কথা লেখা থাকতো। ওকে। 2 নম্বর হচ্ছে সেনাবাহিনীর উপর তার নিয়ন্ত্রণ রাখার জন্য তিনি দাগ ও হুলিয়া নামক 2টি ব্যবস্থা চালু করেন। 3 নম্বর রাজা শেরশাহ বণিক ও পথিকদের বিশ্রাম নেওয়ার জন্য রাস্তার ধারে ধারে অনেক বিশ্রামাগার বা সরাইখানা তৈরি করেছিলেন। তাছাড়া তিনি ডাক হরকরা হিসাবে ঘোড়াকে ব্যবহার করতেন। 4 নম্বর যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য তিনি সড়ক পথের উন্নতি করেন। তিনি সড়ক-ই-আজম নামে একটি রাস্তা নির্মাণ করেছিলেন। সেই রাস্তা সোনারগাঁ থেকে উত্তর পশ্চিম সীমান্তে পেশোয়ার পর্যন্ত বিস্তৃত ছিল, যার বর্তমান নাম হচ্ছে জিটি রোড বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড যেটা বলা হয়। ওকে। অথবা দিয়ে যেটা বলা হচ্ছে আমাদের মনসবদারি প্রথা সম্পর্কে লিখতে হবে। তো আকবরের শাসন ব্যবস্থায় প্রশাসনিক পদগুলিকে বলা হতো মনসব আর পদাধিকারীদের বলা হতো মনসবদার। মনসবদারদের কর্তব্য ছিল বাদশাহের জন্য সৈন্য প্রস্তুত রাখা, সৈন্যদের দেখাশোনা করা এবং যুদ্ধের সময় সৈন্য যোগান দেওয়া। পদ অনুসারে মনসবদারদের বিভিন্ন স্তর ছিল। সবচেয়ে ওপরের পদগুলি শুধুমাত্র রাজ পরিবারের সদস্যদের জন্য রাখা হতো। উচ্চ পদস্থ মনসবদারদের বলা হতো আমির। ওকে। নেক্সট গয়ের দেখা প্রশ্ন, চিশতী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? চিশতী সুফিদের জীবনযাপন কেমন ছিল অথবা টিকা লিখতে হবে কবির সম্পর্কে। তো কবির সম্পর্কে আমরা টিকাটা লিখছি দেখো। রামানন্দের শিষ্যদের মধ্যে অন্যতম ছিলেন কবির। তিনি ছিলেন মধ্যযুগের ভারতের সর্বাপেক্ষা উদারপন্থী সংস্কারক। হিন্দু দর্শন ও সুফি সন্তদের শিক্ষা তাকে গভীরভাবে প্রভাবিত করে। বিভিন্ন ধর্মের মধ্যে তিনি কোনো পার্থক্য স্বীকার করতেন না। সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি স্থাপনই ছিল তার মূল লক্ষ্য। কবিরের মতে
তীর্থযাত্রা, পুণ্য স্নান, শাস্ত্রপাঠ, বিধি পালন বা আচার অনুষ্ঠান পালন নয়, কেবলমাত্র মনের পবিত্রতা ও আন্তরিকতার মাধ্যমে ঈশ্বর লাভ সম্ভব। হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষেরাই তার শিষ্যত্ব গ্রহণ করেন। তার রচিত দোহাগুলি হিন্দি সাহিত্যের অমূল্য সম্পদ। ভয়ের দেখা হচ্ছে ক্যালিগ্রাফি ও মিনিয়েচার বলতে কী বোঝায়, অথবা বুলন্দ দরওয়াজা কেন নির্মাণ করা হয়েছিল, আকবরের সময়ের স্থাপত্য শিল্প বিষয়ে লেখো। দেখো ক্যালিগ্রাফি কিনা ইংরেজি শব্দ, ক্যালিগ্রাফির বাংলা অর্থ হলো হস্তলিপি বিদ্যা বা হস্তলিপি শিল্প। মধ্যযুগের ইতিহাসে ছাপাখানার রেওয়াজ আসেনি এবং তার অস্তিত্ব এই সময় ছিল না, তাই এই সময়ে সুন্দর হাতের লেখার শিল্প ভীষণভাবে চর্চা হতো। এ যুগে হাতে লেখা বইগুলি ছিল শিল্পের নমুনা। আর মিনিয়েচার কিনা ইংরেজি শব্দ মিনিয়েচার কথার বাংলা অর্থ হলো অনুচিত্র। সম্রাট আকবরের সময় তুতিনামা, রাজমনামা, যেটা মহাভারতের ফরাসি অনুবাদ, প্রভৃতি বইয়ের মিনিয়েচার দেখা যায়। বইগুলিতে অলঙ্করণের জন্য সোনার রং ও অন্যান্য রঙের ব্যবহৃত হতো, ফলে জলজল করত পৃষ্ঠাগুলি। লেখার চারপাশে নানা রকম অলঙ্করণ করা হতো। আমরা ক্যালিগ্রাফি আর মিনিয়েচার সম্পর্কে এখানে লিখলাম। অঙ্গন দেখা হচ্ছে জায়গাদারি বা মনসবদারি ব্যবস্থায় কেন সংকট তৈরি হয়েছিল, অথবা স্বায়ত্ত শাসন বলতে কী বোঝো, সরকারের প্রধান বিভাগ কয়টি ও কী কী। তো দেখো স্বায়ত্তশাসন কি না, স্বায়ত্তশাসন বা স্বশাসন বা নিজ শাসন হলো একজন ব্যক্তি বা গোষ্ঠী যার কোনো বহিরাগত কর্তৃপক্ষের হস্তক্ষেপ ছাড়াই সমস্ত প্রয়োজনীয় কার্য সম্পাদন করার ক্ষমতা রয়েছে। সরকারের বিভাগগুলো কী কী, গণতান্ত্রিক সরকারের প্রধান তিনটি বিভাগ যথা শাসন বিভাগ, আইন বিভাগ আর হচ্ছে বিচার বিভাগ। ওকে, 5 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর লিখতে হবে। এখানে প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর করে এবং 3টির উত্তর লিখতে হবে। 3 5 15 নম্বর। কয়ের দাগে আলাউদ্দিন খলজির সময় দিল্লির বাজার দর নিয়ন্ত্রণ বিষয়ে লেখো, অথবা মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয় কেন। তো আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ আমরা লিখি। দেখো আলাউদ্দিন খলজি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করতে গিয়ে বিভিন্ন নিয়মকানুন ও বিধি নিষেধ তৈরি করেন। যেমন হচ্ছে 1 নম্বর খাদ্যদ্রব্য, বস্ত্র, গবাদি পশু এমনকি দাসের মূল্যও নির্ধারণ করে দেন। 2 নম্বর কৃষকদের কাছ থেকে শস্যের মাধ্যমে রাজস্ব গ্রহণ করা হতো। এই শস্য দিল্লির বিভিন্ন সরকারি গুদামে মজুদ রাখা হতো। 3 নম্বর হচ্ছে সরকার ব্যতীত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে প্রয়োজনের অতিরিক্ত ফসল মজুদ নিষিদ্ধ ছিল। 4 নম্বর কোনো ব্যবসায়ী নির্ধারিত মূল্যের বেশি নিলে তার মালপত্র বাজেয়াপ্ত করে তাকে কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হয়। কোনো ব্যবসায়ী ওজনে কম দিলে তার দেহ থেকে সমপরিমাণ মাংস কেটে নিয়ে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হয়। 5 নম্বর হচ্ছে আলাউদ্দিন খলজির রেশনিং ব্যবস্থা চালু করে দুর্ভিক্ষের সময় প্রতিটি পরিবারকে আধমন করে খাদ্যশস্য সরবরাহের ব্যবস্থা করেন। তো এই সংস্কারগুলো তিনি করেছিলেন। ছয়ের দিকে সম্রাট আকবরের রাজপুত নীতি সম্পর্কে আলোচনা করো, অথবা মোগল আমলের রাজস্ব ব্যবস্থা বর্ণনা করো। যে কোনো একটি লিখতে আমরা এখানে লিখছি আকবরের রাজপুত নীতি। দেখো ভূমিকা দিচ্ছি প্রথমে। মুঘল সম্রাট আকবরের কূটনৈতিক বিচক্ষণতার শ্রেষ্ঠ পরিচয় ছিল তার রাজপুত নীতি। রাজপুতদের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য সম্রাট আকবর কয়েকটি নীতি অনুসরণ করেছিলেন। যেমন হচ্ছে 1 নম্বর বৈবাহিক সম্পর্কে নীতি। সম্রাট আকবর অম্বরের রাজকন্যা যোধাবাইকে বিকানির ও যোধপুরের রাজকন্যাদের বিবাহ করেন। তাছাড়া আকবর তার পুত্র সেলিমের অর্থাৎ জাহাঙ্গীরের সঙ্গেও রাজপুত রাজকন্যার বিবাহ দেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে উচ্চ রাজপদে নিয়োগ নীতি। সম্রাট আকবর রাজপুতদের উচ্চ পদে নিয়োগ করে তাদের আনুগত্য লাভ করেছিলেন। 3 নম্বর বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান নীতি। রাজপুতদের সাহায্য ও সহযোগিতা লাভের জন্য আকবর তাদের উপর থেকে তীর্থকর বা জিজিয়া কর তুলে দেন এবং তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নেন। 4 নম্বর দেখা হচ্ছে 4 নম্বর পয়েন্ট যুদ্ধ নীতি। অনেক রাজপুত রাজ্য আকবরের বশ্যতা স্বীকার করলেও মেওয়াড়, রণথম্ভর প্রভৃতি রাজপুত রাজ্যগুলি কোনোভাবেই আকবরের বশ্যতা স্বীকার করতে রাজি হয়নি। তাই আকবর মেওয়াড়ের বিরুদ্ধে যুদ্ধনীতি অনুসরণ করেন। এরপর মূল্যায়ন আমরা লিখছি। দেখো আকবর মৈত্রী ও যুদ্ধনীতি অনুসরণ করে রাজপুতদের নিজ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন এবং মুঘল সাম্রাজ্যের ভিত সুদৃঢ় হয়। গয়ের দাগে হচ্ছে ভক্তিবাদ কি, অথবা ভক্তিবাদের উত্থানের কারণ কী ছিল, অথবা বাংলায় ভক্তিবাদী আন্দোলনে শ্রী চৈতন্যদেবের অবদান সংক্ষেপে আলোচনা করো বা সংক্ষেপে লেখন। আমরা লিখছি ভক্তিবাদী আন্দোলনে শ্রী চৈতন্যদেবের অবদান। বাংলাদেশে তথা পূর্ব ভারতে
ভক্তিবাদের সবচেয়ে বড় প্রবর্তক ছিলেন শ্রী চৈতন্যদেব, ওকে 1485 থেকে 1533 খ্রিস্টাব্দ পর্যন্ত। ইনি নবদ্বীপে জন্মগ্রহণ করেন। শিশুকাল থেকে তিনি বিদ্যানুরাগী ও ধর্ম ভাবাপন্ন ছিলেন। 40 বছর বয়সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করার পর তিনি শ্রী চৈতন্য নামে পরিচিত হন। ভক্তিবাদের প্রচারকদের মধ্যে শ্রী চৈতন্য দেবী সমধিক প্রসিদ্ধ। তার প্রচারিত ধর্মের মূল কথা ছিল বৈরাগ্য ও ভগবানের প্রতি গভীর প্রেম। তিনি জাতিভেদ প্রথা মানতেন না। জাতিভেদ নির্বিশেষে অনেকেই তাঁর শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। তাঁর ধর্মের বাণী বাংলার ধর্মজগতে এক প্রবল প্রভাব বিস্তার করেছিল। আজও তিনি শ্রীকৃষ্ণের অবতার রূপে পূজিত হয়ে থাকেন। তো দেখো, এই ছিল তোমাদের ক্লাস 7-এর 3rd ইউনিট টেস্ট 2025, অর্থাৎ ফাইনাল এক্সাম 2025 সালের হিস্ট্রি সাবজেক্টের একটি কোশ্চেন পেপার এবং তার সম্পূর্ণ উত্তর। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। এটা হচ্ছে 1 নম্বর সেট আমরা আলোচনা করলাম। এরপর আরও কয়েকটি সেট, 4-5টি সেট তোমাদের কিন্তু দেওয়া হবে। সুতরাং প্রতিটি সেট তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু দেখবে তোমরা ফাইনাল পরীক্ষা সব প্রশ্নই কমন পাচ্ছ। যে কোনো একটি সেট পড়লে কিন্তু তোমরা সব প্রশ্ন কিন্তু পরীক্ষায় কমন পাবে না, ঠিক আছে। আর এই সমস্ত প্রশ্নদের পিডিএফ ফাইলগুলো যদি পেতে চাও, সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্নদের পিডিএফগুলো নিতে পারো। পিডিএফ ফাইলগুলো কিন্তু পেইড কোর্সের মধ্যে দেওয়া থাকবে এবং এই পেইড কোর্সের মধ্যে সমস্ত সাবজেক্টের কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন এগুলোর ভিডিও আর পিডিএফ আকারে দেওয়া থাকবে। পিডিএফগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং ভিডিওগুলো সেখান থেকে অ্যাড ছাড়াই দেখতে পারবে। যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হও, চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশানটি সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। তো আজকে আমরা আর কমেন্ট বক্সে তোমাদের মতামত অবশ্যই লিখবে, ঠিক আছে। তো এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।